হ্যালো গাইস, আমি হলাম মৌসুমি আর আপনারা দেখছেন মৌসুমিস গল্পকথা। জায়গাটা কি অপূর্ব না? কোথায় জায়গাটা জানার জন্য ভিডিওটা পুরো দেখুন। এই যে আমি একদম রেডি হয়ে গেছি আর একটু ট্রানজিশন ভিডিও করছিলাম। দেখতে দেখতেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমরা রাজধানী এক্সপ্রেসে করে যেতে চলেছি নিউ দিল্লি স্টেশন। তবে এবারের ডেস্টিনেশন কিন্তু শুধুমাত্র দিল্লি না, দিল্লি আমরা ফেরার পথে স্টে করব। যদিও বা এর আগেও আমি দিল্লি বহুবার এসেছি আর ঘুরেও দেখেছি, তবে এবার দিল্লির এই বড় বড় রাস্তা আর প্রচুর পলিউশনকে টাটা বাই বাই করে আমরা যেতে চলেছি প্রাণ খোলা নিঃশ্বাস নিতে। আমরা আপাতত যাচ্ছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে ডাইরেক্ট ফ্লাইট ধরে আমরা যাব শ্রীনগর। হ্যাঁ, শ্রীনগরের নাম শুনে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমাদের ডেস্টিনেশনটা ঠিক কোথায় হতে চলেছে। আমরা যাচ্ছি কাশ্মীরে। আর এই যে আমি একটু এয়ারপোর্টে দাঁড়িয়ে ভিডিও ক্লিক করছিলাম। আমার কিন্তু কোনো ভিডিওই ইউটিউবে দেওয়ার জন্য আমি শ্যুট করিনি। সেদিনকে শ্রীনগরে পৌঁছেও গেছিলাম নাইট স্টে করে। তার পরের দিন শ্রীনগর সাইট সিন করতে বেরিয়ে গেছিলাম। আমরা সেদিনকে বেশ কটা মুঘল গার্ডেন্স দেখেছিলাম। কি অপূর্ব দেখুন, তাকিয়ে থাকার মতো। সেদিনকে আমরা গিয়েছিলাম চশমে শাহি, নিশাদ বাগ আর শালিমার বাগ। এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য যে দেখলে আপনার মন এমনি খুশিতে নেচে উঠবে। এই যে এখন যেমন আমি ছোটাছুটি করছি আনন্দে আর আমার ভিডিও করা হচ্ছে। তবে এখানেই কিন্তু শেষ না, এখান থেকে আমরা চলে গেছিলাম পরি মহলে। এখানেও আমরা বেশ সুন্দর সময় কাটিয়েছিলাম। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফটো বা ভিডিও ক্লিক করার মজাই আলাদা। এখান থেকে কিন্তু পুরো শহরে 360 ভিউ আসছিল। আমি আপনাদের সাথে যেমন শেয়ার করেছি, আমার এই কোনো ভিডিওই ইউটিউবে আপলোড করার জন্য আমি কিন্তু করিনি। যদি সেটা করতাম তাহলে হয়তো এর থেকে অনেক বেশি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। যাই হোক, আমার কাছে যেইটুকু টুকরো টুকরো ভিডিও ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর যেইটুকু পারছি আপনাদের আমার চোখে কাশ্মীর দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা গিয়েছিলাম শ্রী শঙ্করাচার্য টেম্পল। এই টেম্পলটি কিন্তু শ্রীনগর সিটি থেকে 1100 ফিট ওপরে। আর এই মন্দিরে আসার জন্য আপনাদের 250টা সিঁড়ি অতিক্রম করে আসতে হবে। তবে আমি রেকমেন্ড করবো যে আপনারা অবশ্যই আসুন এবং এখানে এসে ভোলে বাবার দর্শন করুন এবং আশীর্বাদ নিন। এর পরের দিনই আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম শ্রীনগরের মোস্ট অ্যাট্রাকশন যেটা ডাল লেকে শিকারা রাইড করতে। আর এই যে এখন আমি ডাল লেকে শিকারার মধ্যে বসে গরম গরম কাওয়া খাচ্ছি। এটা ছিল সকালবেলা ওই 6টা নাগাদ। তবে আমরা কিন্তু একবার সন্ধেবেলাও শিকারা রাইড করেছিলাম, সেটার ফটো আছে তবে ভিডিও নেই, তাই আমি সেটাই অ্যাটাচ করে দিলাম। এরপর সেই দিনকেই আমরা চলে গেছিলাম দুধপাত্রিতে। আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ কি এখানে ছিল পনি রাইডের ব্যাপার আর ড্রেস পরে যেটা সম্ভব না। এই যে আমরা পনিতে উঠে গেছি আর এখান থেকে দুধপাত্রি যে মেন ঝর্ণাটা সেখানে নিয়ে যেতে এক একটা পনি এক এক ধরনের দাম চাইছিল। ওখানে সবই ওই ইউনিয়নে চলে, তো মোটামুটি এক একজন আপনারা যদি 1000 টাকা 1200 টাকা করে পে করেন তাহলে আপনাদেরকে পার পারসন পার পনি করে নিয়ে যাওয়া হবে মেন ঝর্ণাতে। এই যে ঝর্ণা, অপূর্ব জায়গাটা, অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে বেশ আমরা অনেকটা সময় কাটিয়েছি আর ফ্যামিলি ফটোগ্রাফও নিয়ে নিয়েছিলাম, নিজের কিছু সেলফি ক্লিক করেছিলাম। আর এখানে এই যে জায়গাটা, এই যে ব্রিজটা অপূর্ব লাগছিল। এখানে প্রত্যেকটা ভিউ এত সুন্দর, আপনার ছবি সুন্দর আসতে বাধ্য। মানে আপনি দেখে নিন, মানে কি বলবো, এখানে কোনো ভাষা আমি পাচ্ছি না। এর পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আমি তো জানলার দিকে হাঁ করে তাকিয়েছিলাম আর অবাক হচ্ছিলাম কোনো জায়গা এত সুন্দর কি করে হতে পারে। সেই জন্যই হয়তো কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। যাবার পথে পড়েছিল অ্যাপেল গার্ডেন। ড্রাইভার দাদা কিছুক্ষণের জন্য এখানে একটু গাড়ি থামিয়েছিলেন আর আমরা জীবনে প্রথমবারের মতো আপেল গাছ দেখছি নিজের চোখের সামনে। বিশ্বাস করতে পারছিলাম না, তাই একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। গাছ ভর্তি লাল আপেল, সবুজ আপেলের সমাহার। আমরা কিন্তু বেশ 1-1.5 কেজির মতন আপেল কিনেছিলাম, যেটা আমরা গাড়িতে যেতে যেতেই খেয়ে ফেলেছিলাম। আবার গাড়িতে উঠলাম আর এখান থেকে আমরা চলেছি আবার সোনমার্গের উদ্দেশ্যে।
সোনমার্গে কিন্তু আপনারা যে গাড়িটা শ্রীনগর থেকে নিয়ে এসেছেন সেটা চলবে না। এখানে ইউনিয়নের গাড়ি চলে, যেটা নেয় ছোট গাড়ি বাবদ 3 থেকে 4,000 টাকা আর বড় গাড়ি বাবদ 6 থেকে 7,000 টাকা। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন। তবে আমি রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই আসুন। এই ভিউটা কিন্তু ওয়ার্থ ইট। আপনারা যত টাকাই দিন না কেন এই ভিউ কাছে কিন্তু কমই হবে। সোনমার্গে বেশ কিছু পয়েন্ট ছিল, তার মধ্যে ছিল জজিলা পাস আর ছিল 0 পয়েন্ট। তাছাড়া আরও কিছু পয়েন্ট ছিল যে নামগুলো আমার মনে পড়ছে না। এইটা সম্ভবত 0 পয়েন্ট। আমাদের লাস্ট স্টপেজ ছিল এটা। এখান থেকে আমাদের আবার ব্যাক করার ছিল। কি সুন্দর পাহাড়ের কোলে ছোট ছোট ঘাসের মধ্যে ভেড়ারা চড়ে বেড়াচ্ছে, আর ভেড়াদেরকে দেখে আমি ছুটেছি তাদের দিকে ছবি তোলার জন্য, আর তারা আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। তবে তার পরের দিন কিন্তু হতে চলেছিল প্রচুর হ্যাট্রিক। আমরা ওই গতানুগতিক কাশ্মীর ট্রিপ না করে একটু আলাদা কিছু করতে চেয়েছিলাম, তাই অফবিট লোকেশন চুজ করেছিলাম। এর মধ্যে ফার্স্ট লোকেশন এটা ছিল মার্টেন্ট সান টেম্পল। আর এখন আমরা রয়েছি আছাবালে। আছাবাল, কোকেরনাগ, ভেরিনাগ এই আর মার্টেন্ট সান টেম্পল, এইগুলো কিন্তু একদম অফবিট একটা লোকেশন, আলাদা রুট। এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল পেহেলগাঁওয়ে। আপনারা কিন্তু চাইলে এই রুটটাও বেছে নিতে পারেন। তার জন্য আমাদের অবশ্যই এক্সট্রা পে করতে হয়েছিল, মানে বলতে পারেন আমাদের একদিনই 2 দিনের টাকা পে করে যেতে হয়েছিল, তবে ওয়ার্থ ইট ছিল। এই জায়গাগুলো সাধারণত খুব কম মানুষই যায়, যারা ফ্যামিলি নিয়ে যায় তারা চেষ্টা করে ওই গুলমার্গ সোনমার্গ অবধি করার বা পেহেলগাঁও করে চলে আসার। তবে আমরা একটু অন্য লোকেশন ট্রাই করেছিলাম। আর এই দিনের শো স্টপার ছিল এই জায়গাটা। এটা হলো সিনথান টপ, শহর থেকে প্রায় 13,000 ফিট ওপরে। আর 13,000 ফিটের ওপরেই ছোট্ট মতো একটা ঝিল বলুন বা একটা জলাশয় বলুন, কি সুন্দর, কি অপূর্ব। আমরা গেছিলাম সেপ্টেম্বর মাসে, তাই কিন্তু পুরো শ্রীনগর জুড়ে, পুরো কাশ্মীর জুড়ে ভালোই গরম ছিল। একমাত্র এই সিনথান টপে আমাদের কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা লেগেছিল। কিন্তু জায়গাটা আপনারা জাস্ট দেখুন, এতটা সুন্দর, এতটা মনোরম দৃশ্য যে আপ্লুত হওয়ার কথা। তার সাথে ছিল প্রচুর পরিমাণে হাওয়া, আমার চুল টুল প্রায় উড়েই যাচ্ছিল। এই দৃশ্য যে দেখবে সে কোনোদিন ভুলতে পারবে না। এত সুন্দর দৃশ্য ছেড়ে তারপর আমরা চলে গেছিলাম পেহেলগাঁও। পেহেলগাঁও সে রাত কাটিয়ে সকালবেলায় আমরা ABC মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি ট্রিপটা করে নিয়েছিলাম। এটা ছিল বেতাব ভ্যালি। এই 3টে যে জায়গা, আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দনবাড়ি, তার মধ্যে বেতাব ভ্যালিটা সবথেকে সুন্দর। কি সুন্দর স্বচ্ছ নীল জলাশয়, আর আমরা জল নিয়ে খেলছিলাম প্রচুর। আর এটা ছিল কিন্তু চন্দনবাড়ি। চন্দনবাড়িতে পয়েন্ট যেখানে আপনাদের গাড়িটা থামিয়ে দেবে, সেখান থেকে একটু ভেতরের দিকে গেলে আপনারা কিন্তু এই লোকেশনটা পাবেন। আর এই যে যে জায়গাটা আপনারা দেখছেন এটা কিন্তু তার পরের দিন ছিল, মানে পেহেলগাঁও আমাদের সেকেন্ড দিন ছিল। আর আমরা যাচ্ছিলাম ভ্যাসারন ভ্যালি ট্রেক করে। যদিও বা আমি, আমার মা, ভাই 4 কিলোমিটার অবধি গিয়ে আর যেতে পারিনি। সেখান থেকে আমরা পনি নিয়ে তারপরে সেখানে পৌঁছেছিলাম। বাট আমার বাপি আর আমার ফ্রেন্ড কিন্তু পুরোটা ট্রেক করে উঠেছিল আর নেমেছিল। তবে আমার মায়ের পায়ে একটু অসুবিধার জন্য আমরা পনি নিয়ে নিয়েছিলাম। তবে জায়গাটা এত সুন্দর, এখানে কিন্তু আপনারা যারা ট্রেক করতে পছন্দ করেন তারা অবশ্যই আসতে পারেন। যদিও বা তারপরে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট হয়ে গেছিলো। যাই হোক, ভাবলেই খুব অবাক লাগে। আর এই যে এটা হলো কাশ্মীর ভ্যালি, যেখানে বসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে পৌঁছে গেছিলাম এই মিনি সুইজারল্যান্ড, বা যাকে বলা হয় ভ্যাসারন ভ্যালি। এখানে গিয়েই আনন্দের চোটে আমি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম, আর অনেক ছবি, অনেক ভিডিও ক্লিক করেছিলাম। ভাবাই যায় না এত সুন্দর জায়গায় এত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আমরা গেছিলাম 2024 সেপ্টেম্বর মাসে, আর তার 7 মাস পরেই ঘটেছিল পেহেলগাঁও ইনসিডেন্ট, যেটার ব্যাপারে আপনারা সকলেই হয়তো এখন জানেন। তারপরের দিন ছিল আমাদের দিল্লি ফেরার পালা, তাই সকাল সকাল এই পেহেলগাঁওয়ের রাস্তাকে টাটা গুড বাই করে আমরা চলে গেছিলাম আবার শ্রীনগর এয়ারপোর্টের উদ্দেশ্যে। শেষবারের মতন কাশ্মীরকে দেখছিলাম, চোখে জল ছিল, মনে আনন্দ ছিল, অনেকগুলো স্মৃতি নিয়ে আমরা চলেছিলাম। এটাই ছিল আমার চোখে কাশ্মীর দেখা। আর আমি চেষ্টা করলাম ছোট করে আপনাদের সাথেও একটু শেয়ার করা, যাতে আপনারাও কিছুটা হয়তো আইডিয়া পাবেন। যদিও বা এটা কোনো সেভাবে ইনফরমেশনের ভিডিও ছিল না, জাস্ট নিজের কিছু মুহূর্ত, নিজের কিছু স্মৃতি আমি শেয়ার করে দিয়েছি। আর যাওয়ার পথে কিন্তু সুন্দর একটা নদী আমরা দেখেছিলাম, যেটা পুরো যাত্রাপথে আমাদের সাথে সাথে চলছিল।
আর এই নদীর পাশে আমরা বসে একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। এমন সুন্দর দৃশ্য আর পাবো কোথায়। তাই জানি না আবার কখনো দেখা হবে কি না, কখনো আসা হবে কি না। এবারের মতো গুড বাই।